শুধুমাত্র মেডিকেল এজেন্ট মইটি চ্যানেলে। রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। এই গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের গল্প। গল্পটা প্রথম থেকে শেষ অবধি শুনুন পুরোটা। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের নিবেদন, দ্য রেপ অফ লুক্রেসি, রচনায় ডব্লিউ শেক্সপিয়ার, গল্প পাঠে জয়দীপ মণ্ডল, সমগ্র চরিত্রে অভিনয় জয়দীপ মণ্ডল, সুপর্ণা মিশ্র আর দেবপ্রতিম চক্রবর্তী। শুরু হচ্ছে দ্য রেপ অফ লুক্রেসি। এই কাহিনীর প্রধান চরিত্র দুটি। প্রথম চরিত্র হলো বীর যোদ্ধা লুসিয়াস টারকুইনিয়াস, আর দ্বিতীয় চরিত্র রূপবতী লুক্রেসিয়া বা লুক্রেস। ভিয়াস টুলিয়াস ছিলেন টারকুইনিয়াসের শ্বশুর। একদিন এক নিষ্ঠুর ঘাতকের হাতে অতর্কিতে প্রাণ হারালেন তিনি। এতে প্রচন্ড রেগে গিয়ে টুলিয়াসের জামাই টারকুইনিয়াস প্রতিজ্ঞা করলেন যে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ তিনি নেবেন। তিনি রোমের সমস্ত বিধিনিষেধ লঙ্ঘন করে, সকল রীতিনীতিকে অবজ্ঞা করে প্রচন্ড যুদ্ধের আয়োজন করতে লাগলেন। তিনি অস্থির হয়ে উঠলেন প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করবার জন্য। যুদ্ধ শুরু হয়ে গেল। একদিন যুদ্ধ শেষে টারকুইনিয়াসের সেনাপতিরা বিশ্রাম ও পানাহার করতে একসঙ্গে মিলিত হলেন। নানান রকম কথাবার্তা আর গল্পে মেতে উঠলেন তারা। এ কথা সে কথার পর হঠাৎ যার যার স্ত্রীর প্রসঙ্গ উঠল। মানে কার স্ত্রী কত সুন্দরী, কার স্ত্রী কত গুণবতী, সকলেই এসব সাতকাহন করে বলতে লাগলো। আর বীর টারকুইনিয়াস মধ্যমণি হয়ে বসে সেই সব কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলেন এবং উপভোগ করতে লাগলেন। বীর শ্রেষ্ঠ কোল্যাটিন তখন তার স্ত্রী রূপবতী লুক্রেসিয়ার বর্ণনা শুরু করলেন। কোল্যাটিন পত্নী গর্বে গর্বিত, রূপে গুণে স্বামী ভক্তিতে অপরূপ লুক্রেসিয়ার বর্ণনা করতে লাগলেন মহাবীর কোল্যাটিন। হ্যাঁ, সত্যি পঞ্চমুখে প্রশংসা করবার মতো নারী বটে লুক্রেসিয়া। তার এই সর্বগুণ সম্পন্না নারীকে নিয়ে আজ সত্যি উচ্ছ্বাস প্রকাশ করা সাজে। কিন্তু দুঃখের বিষয় এই যে কোল্যাটিন তখনও জানতেন না যে নিজের স্ত্রী সম্পর্কে তার এই উচ্ছ্বাস প্রকাশ তার ভাগ্য বিপর্যয়ের একমাত্র কারণ হয়ে উঠবে। আর তার দুর্ভাগ্য শুরু হলো সেই দিনই, যেদিন টারকুইনিয়াস নিজের চোখে তার স্ত্রীকে দর্শন করলেন। হাসি ঠাট্টার মধ্যেই পরিহাস করতে করতে তিনি সকলের স্ত্রীকে দেখবার জন্য রোমে এসে হাজির হয়েছিলেন। উদ্দেশ্য ছিল কেউ তার নিজের স্ত্রী সম্পর্কে অতিরঞ্জিত বাহুল্য বিবরণ দিয়েছেন কিনা তা একবার যাচাই করা। রাজকুমার টারকুইনিয়াস দেখলেন যে সকলের স্ত্রী আমোদ প্রমোদে আসক্ত। তাদের অসাধারণ বলা যায় না একেবারেই। সব শেষে রাজকুমার সদল বলে এলেন কোল্যাটিনের বাড়িতে। আর কোল্যাটিনের বাড়িতে এসে সকলেই অবাক হয়ে গেলেন তার স্ত্রী লুক্রেসিয়াকে দেখে। দেখা গেল যে তার একেবারেই আমোদ প্রমোদে কোনো মন নেই। তিনি তার পরিচারিকাদের মাঝে বসে সেলাই ফোড়াইয়ের কাজ করছেন। সকলেই বুঝতে পারলেন যে কোল্যাটিন তার স্ত্রী লুক্রেস সম্পর্কে যা বলেছেন তা বর্ণে বর্ণে সত্য। সবটা, একটুও অতিরঞ্জিত নয়। লুক্রেস সত্যি সর্বগুণ সম্পন্না নারী। শিষ্টাচার ও সেবা ধর্মে আপন স্বভাব ও শীলতায় সুশীলা নারী এই লুক্রেস। সত্যি কোল্যাটিনকে মহাভাগ্যবান বলতেই হবে।
এদেশের রাজা প্রজা কিংবা কারো ঘরেই লুক্রিসের মতো নারী সম্পদ নেই। অনেকেরই অর্থ সম্পদ রয়েছে, কিন্তু কেউই লুক্রিসের মতো নারী রত্ন লাভ করতে পারেননি। লুক্রিসকে দেখার পরে সকলেই ধন্য ধন্য করতে লাগলো। আর ওদিকে রাজকুমার টারকুইনিয়াসের বুকে ঈর্ষার আগুন ধিকি ধিকি করে জ্বলতে লাগলো। তার মনে কোলাটিনের অহিত সাধনের বীজ অঙ্কুরিত হতে লাগলো। লুক্রিসকে দেখে টারকুইনিয়াসের স্বাদ যেন আর মিটতে চায় না। তার মনে কামনার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। কেউই তার মনের খবর জানল না। টারকুইনিয়াস সুযোগ খুঁজতে থাকলেন, কিভাবে কৌশলে তিনি তার মনের সুপ্ত ইচ্ছেটি পূরণ করতে পারবেন। সকলের সঙ্গে শিবিরে ফিরে এলেন রাজকুমার টারকুইনিয়াস, কিন্তু মনে তার শান্তি নেই। শিবিরে ফিরে এসে একাকী শয্যায় শুয়ে লুক্রিসকে মনে মনে কামনা করলেন তিনি। কাম তাকে কুরে কুরে গ্রাস করছিল, কামনা তাকে পূরণ করতেই হবে। তিনি নানা রকম ভাবে ভাবতে ভাবতে উঠে পড়লেন। বিছানা ছেড়ে তিনি ভাবছিলেন লুক্রিস তার ঘরে রয়েছে একা, আর কোলাটিন রয়েছে এই শিবিরে। এখনই তিনি যদি লুক্রিসের কাছে যান তাহলে কাম জ্বরে লুক্রিস অবশ্যই আক্রান্ত হবে, আর তাতে নিশ্চয়ই সে তাকে গ্রহণ করতে বাধ্য হবে। কোলাটিন যতই লুক্রিসকে সতীসাধ্যী বলুক না, আসলে প্রতিটি নারী তো কামাসক্ত হয়, আর তখন তার পক্ষে নিশ্চয়ই লুক্রিসকে জয় করে ভোগ করা কিছু মাত্র কঠিন হবে না। অস্থির হয়ে ছটফট করতে করতে লুক্রিসের চিন্তায় ডুবে গেলেন। তারপর পা টিপে টিপে শিবির থেকে বেরিয়ে অশ্বশালায় গেলেন। সেখান থেকে নিজের ঘোড়াটাকে নিয়ে ছুটিয়ে চললেন লুক্রিসের বাসস্থানের দিকে। একে একে গ্রামের পর গ্রাম, মাঠের পর মাঠ পেরিয়ে তার ঘোড়া এসে থামলো একেবারে লুক্রিসের ঘরের দরজার সামনে। ঘোড়ার পায়ের শব্দ শুনে লুক্রিস এসে তাড়াতাড়ি দরজা খুলে খুবই অবাক হয়ে গেল। এত রাতে রাজকুমারের এর অসময়ে আসার উদ্দেশ্য বুঝে উঠতে পারেন না লুক্রিস। তাই সে সম্মানের সঙ্গে রাজকুমার টারকুইনিয়াসকে অভ্যর্থনা জানিয়ে রাজোচিত আদর আপ্যায়নে ব্যস্ত হয়ে উঠল। এই সময় লুক্রিসের প্রতিটি পদক্ষেপে এবং ব্যবহারে ফুটে উঠছিল আভিজাত্য, যা টারকুইনিয়াসের কাছে লুক্রিসকে আরো সুন্দর করে তুলছিল। নিজের স্বামীর বীরত্বের কথা গর্বের সঙ্গে লুক্রিস রাজকুমারকে শোনাচ্ছিলেন। ইতালির যুদ্ধক্ষেত্রে প্রচন্ড যুদ্ধে বীরত্ব দেখিয়েছেন কোলাটিন। অসাধারণ সেসব বীরত্বের ঘটনার কথা উল্লেখ করছিল লুক্রিস। স্বামীর সম্মানে তিনি সম্মানিতা, এই কথা বারবার করে বুঝিয়ে দিচ্ছিলেন তিনি। রাজকুমারও তাকে নানান গল্পে মুগ্ধ করে রেখেছিলেন। ঘুণাক্ষরেও তিনি তার মনের দূর অভিসন্ধির কথা লুক্রিসকে বুঝতে দেননি। এদিকে নিষ্পাপ সরল মনে রাজার জন্য পান আহারের ব্যবস্থা করলেন। তার সদা সর্বদা জাগ্রত দৃষ্টি রয়েছে অতিথি সৎকারের যেন কোনো রকম ত্রুটি না হয়। খাওয়া দাওয়া শেষ হলে লুক্রিস রাজকুমারকে শয্যা রচনা করে দিয়ে বললেন, অনেকটা রাত হয়ে গেছে রাজামশাই, আপনি আজকে এখানেই বিশ্রাম করুন। রাজকুমার কিন্তু সে কথায় কান না দিয়ে লুক্রিসকে নানান আলাপ আলোচনায় এবং গল্পে জাগিয়ে রাখতে চায়। ঘুমে লুক্রিসের চোখ জড়িয়ে আসতে থাকে, কিন্তু সৌজন্যের দায়ে সে রাজার সামনে থেকে হঠাৎ করে উঠে আসতে পারে না। ততক্ষণ মাঝরাত পেরিয়ে গেছে অনেক আগেই। সবাই প্রায় গভীর নিদ্রায় মগ্ন। নিশ্ছিদ্র নীরব রাত্রি। এ রাতে শুধু দুজনই জেগে আছে, রাজকুমার টারকুইনিয়াস, লুক্রিস। লুক্রিসিয়া এবার নিজের ঘরে শুতে চলে গেল। এদিকে নিজের ঘরে শুধু জেগে রইল টারকুইনিয়াস, তার অতৃপ্ত কামনা নিয়ে।
রাত বেড়েই চলল। রাত আরো বেশি নিশ্চিদ্র নীরবতায় ডুবে গেল। রাজকুমার পা টিপে টিপে এগিয়ে চললেন লুক্রিসের শয়ন কক্ষের দিকে। এসে থামলেন তার দরজার সামনে। এই মুহূর্তে রাজা যেন আর রাজা নেই, সে এখন শুধু একটা কামার্ত পশুতে পরিণত হয়েছে। কামনায় জর্জরিত রাজার জ্ঞান, বুদ্ধি, আত্মসম্মান বোধ সবই লোপ পেয়েছে। লুক্রিস তাকে অতিথির সম্মান দিল, সরল বিশ্বাসে তাকে আপ্যায়ন করল। এই সব তিনি একবারও ভেবে দেখলেন না। রাজার সম্মান, কর্তব্যবোধ, যশ, খ্যাতি সব এই মুহূর্তে বিসর্জন দিলেন ডাকুইনিয়াস। তিনি যেন হঠাৎই পাকে তলিয়ে যেতে থাকলেন। কলঙ্কের কালি তিনি নিজেই নিজের মুখে মাখতে চান। কলঙ্কে তার ভয় নেই, তবুও একবার তার বিবেক নিজেকে সংযমিত করার কথা বলল। সে তখন দেহের চাহিদার চেয়ে মান যশের মূল্য কতখানি কম বা বেশি তা যাচাই করতে বসল। ডাকুইনিয়াস একথাও ভাবলেন যে অমাত্য মন্ত্রী পরিষদ ও প্রজাদের কাছে তিনি এই ঘটনার পর আর মুখ দেখাতে পারবেন না। নিজের সঙ্গে নিজেরই যুদ্ধ চলল বেশ কিছুক্ষণ। শুভ বুদ্ধি আর অশুভ বুদ্ধির যুদ্ধ, কিন্তু শেষ পর্যন্ত জয় হলো অশুভ বুদ্ধির। শুভ বুদ্ধি দূরে সরে গেল। মান, সম্মান, অপমান বোধ, অপরাধ বোধ এখন কেউ তার কাছে কোনো পাত্তাই পেল না। রাজকুমার লুক্রিসের ঘরের দরজার আগল সহজেই নিঃশব্দে ভেঙে ফেললেন। তারপর লুক্রিসের ঘরে ঢুকে পড়লেন ডাকুইনিয়াস, দানব ডাকুইনিয়াস। ঘরে ঢুকে দেখলেন ঘরের এক কোণে সুসজ্জিত শয্যায় লুক্রিস ঘুমিয়ে আছে, এক রাশ উজ্জ্বল ফুলের মতো। তার চোখ দুটি ফুলের পাপড়ির মতো বোঝা, পুষ্পকলি যেন নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। নিদ্রামগ্ন অপূর্ব সৌন্দর্যের আধার হল লুক্রিস। সেদিকে তাকিয়ে রাজা অভিভূত হয়ে যান ক্রমশ। ধীর পায়ে বিছানার দিকে এগোতেই পায়ে কি যেন একটা লেগে পড়ে যায় সশব্দে, আর তাতেই লুক্রিস জেগে ওঠেন। সামনে রাজকুমারকে দেখে ভয়ে বিস্ময়ে নির্বাক হয়ে যান লুক্রিস। হঠাৎ যেন অপদেবতার আবির্ভাব ঘটে গেছে ওর ঘরে। এবার অঘটনের আশঙ্কা তার মনে হতে লাগলো। তিনি দু চোখ বিস্ফারিত করে রাজকুমার ডাকুইনিয়াসকে বোঝবার চেষ্টা করলেন। রাজকুমার লুক্রিসের বিছানার পাশে দাঁড়িয়ে মুচকি হেসে তার কাঁধের নিচে হাত রাখলেন। তারপর বুকে হাত রাখতেই রাজকুমারের সম্ভোগ পর্ব শুরু হয়ে গেল। কাতর স্বরে আবেদন করে বিরত করতে চাইলেন রাজকুমারকে লুক্রিস। আতিথ্যের বিনিময়ে তিনি এই রকম আচরণ পাবেন তিনি স্বপ্নেও কখনো ভাবেননি। লুক্রিস জানতেন রাজা হলেন পিতৃতুল্য, প্রজা নারীর সঙ্গে তার সম্পর্ক হলো কন্যার মতো। শুনে এসেছেন চিরকাল যে রাজা কন্যার সম্মান রক্ষা করে এসছেন, কিন্তু ডাকুইনিয়াসের ব্যবহার যেন ঠিক তার উল্টো। লুক্রিস অনেক করে রাজাকে বোঝাবার চেষ্টা করলো। সে বলে উঠল, এ কি করছেন রাজা টার্গোনিয়াস? এই আচরণ যে আপনাকে চিরনিন্দিত করবে। কিন্তু কে কার কথা শুনে? রাজা তখন পিপাসার্ত দানব, রাজা তখন কাম উন্মত্ত। ধর্মকথা বা কোনো কথাই যখন তার কানে ঢুকছিল না, তিনি তখন একবার শুধু লুক্রিসকে বোঝাবার চেষ্টা করতে লাগলেন। তিনি বললেন, সতীত্ব আর পাতিব্রত্য নিছক কথার কথা, ওইসবের কোনো দাম নেই মানুষের কাছে। জীবনের চাওয়া পাওয়া ও চাহিদা পূরণই হলো শেষ কথা। আসলে যারা বোকা নির্বোধ তারাই এই শুধু শাস্ত্রের দোয়াই দেয় আর ধর্মের কথা বলেই জীবনটাকে উপভোগ করতে পারে না, জানেও না যে কিভাবে জীবন আর যৌবনকে ভোগ করতে হয়। শোনো শোনো, তুমি আমাকে শত্রু ভেবো না, ভোগ সঙ্গী হিসেবে ভাবো না। তুমি যদি আমার সাথে গোপন সম্পর্ক রাখো
তাহলে যথার্থ সুখের সন্ধান তো পাবেই, আর উপযুক্ত সম্মানও পাবে। পাবে পাবে, অবশ্যই পাবে। লুক্রিস এসব কথার কর্ণপাত না করে কান্নায় আকুল হয়ে বলে, থামুন রাজা, এবার থামুন। প্রজারা এসব শুনলে আপনাকে আর রাজা বলে মানবে না। আবর্জনা স্তূপে আপনার ঠাঁই হবে। প্রজারা তখন রাজার বিচার করবে, গাধার পিঠে চাপিয়ে রাজাকে সারা নগর ঘোরাবে। রাজার মান সম্মান খ্যাতি সবই তখন ধুলায় গড়াগড়ি খাবে। রাজা থামুন থামুন। কিন্তু এত কথার নিটফল হলো শূন্য। চোর না শোনে ধর্মের কাহিনী। বাঘ যেমন করে তার শিকারকে ধরে চেটে পুটে খায়, তেমনি রাজা লুক্রিসকে ধরে একে একে তার জামা কাপড় সব খুলে ফেললেন। তারপর লুক্রিস চিৎকার করে উঠলেন, কিন্তু কেউই তার চিৎকার শোনার জন্য জেগেছিলেন না। অঝরে কাঁদতে লাগলেন, অনুনয় বিনয় করতে লাগলেন, কিন্তু সবই নিরর্থক হল। কামোৎপন্ন রাজা তার পাশবিক কাম জ্বালা মিটিয়ে ঘোড়া ছুটিয়ে চলে গেলেন। নিজের শিবিরে এসে যখন পৌঁছলেন তখন রাত শেষ হতে আর বেশি দেরি নেই। এখন শিবিরের সকলেই ঘুমে আচ্ছন্ন। চুপি চুপি তাঁবুতে পৌঁছে শুয়ে পড়লেন রাজা তার শয্যায়। তার এই কুকীর্তির কথা কেউই জানতে পারল না। ওদিকে চোখের জলে বুক ভেসে যেতে লাগলো লুক্রিসের। তার দু চোখে ঘুম নেই, তার লজ্জা ঢাকার জায়গাও নেই, তার মনে সান্ত্বনা খোঁজার কোনো ভাষা নেই। বাকি রাতটা সেই এভাবেই দুঃখে ক্রোধে কেটে গেল। সকাল হয়ে এলো। এবার লুক্রিস মন শক্ত করে প্রতিজ্ঞা করলেন যে প্রতিশোধ তাকে নিতেই হবে। চোর ও দুর্বৃত্তকে উপযুক্ত শিক্ষা না দিলে সর্বত্র তাদের বাড়তেই থাকবে। প্রতিশোধ নেবার প্রথম পদক্ষেপ হিসেবে সে চিঠি লিখতে বসলো। একটি চিঠি লিখলো তার বাবাকে, আর একটি চিঠি লিখলো তার স্বামীকে। চিঠিতে বিস্তারিত বিবরণ দিল সবকিছু। দুইজন পরিচারিকাকে দিয়ে সেই চিঠি দুটো সে পৌঁছে দিল ঠিক ঠিক জায়গায়। জুলিয়াস ব্রুটাস নামের পরিচারকের হাতে মেয়ের চিঠি পেয়ে জ্বলে উঠে লুক্রিসের বৃদ্ধ পিতার অন্তর। তার অন্তর যেন কেঁদে উঠল। তারপর প্রতিজ্ঞা করলেন যে মেয়ের সতীত্ব যে হরণ করেছে তাকে কঠিন শাস্তি দিতেই হবে, তাকে মরতেই হবে। ওদিকে স্বামী কোল্যাটিন চিঠি হাতে পেয়েছিলেন পাবলিয়াস ভ্যালোরিয়াস নামের পরিচারকটির কাছ থেকে। স্ত্রীর চিঠি পড়ে তিনি রেগে আগুন হয়ে গেলেন। তার অনুপস্থিতির সুযোগে তার প্রিয়তমার এ কি অবমাননা! এই রাজাকে সেই তো বিশ্বাস করে স্ত্রী পঞ্চমুখে প্রশংসা করেছিলেন। এ কেমন রাজা, যেই রক্ষক সেই ভক্ষক! কেমন করে রাজা এমন সর্বনাশটা করলেন? রাজা হয়ে কেউ কি প্রজার এমন ক্ষতি করে? লুক্রিস লজ্জায় অপমানে গুমরে গুমরে মরে। সতীত্ব যার নষ্ট হলো, বেঁচে থাকার তার আর কোনো অধিকার নেই। তার স্বামী কোল্যাটিন, সে কি ভাবছে? কোল্যাটিন এই অপমান কখনোই সহ্য করতে পারে না। লজ্জায় দুঃখে সহ্য করতে না পেরে হয়তো তাকে শেষ পর্যন্ত মেরেই ফেলবেন। তাছাড়া সেও তো আর এই পোড়া মুখ, কলঙ্কিত মুখ তার স্বামীকে দেখাতে পারবে না। এইসব নানান ভাবনা তাকে একেবারেই ওলটপালট করে দিল। এই অসুচি অপবিত্র দেহের বোঝা সে আর বইতে পারবে না। স্বামী কোল্যাটিনের মুখোমুখি হওয়ার আগেই সে এই প্রাণ চিরতরে নিভিয়ে দেবে। অবশেষে আত্মহত্যা করার মুহূর্তে তার সামনে হাজির হলেন স্বয়ং তার স্বামী কোল্যাটিন। স্বামীকে দেখেই লুক্রিসের বুকের ভেতরটা একেবারে হু হু করে উঠল, যেন বাঁধ ভাঙা জল দু চোখ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠতে লাগলো বারবার। কোল্যাটিন এগিয়ে এসে স্ত্রীকে সান্ত্বনা দিতে লাগলো নানান ভাবে। স্ত্রী লুক্রিসের পাতিব্রত্য কোল্যাটিনের গর্বের বিষয়। এই ব্যাপারটা সম্ভবত টার্কুইনিয়াসকে কোল্যাটিনের প্রতি ঈর্ষান্বিত করেছে।
তাই সেই শয়তানটা সুযোগের সদ্ব্যবহার করে লুক্রিসের সতীত্ব নষ্ট করেছে। এতে তো লুক্রিসের কোনো দোষ নেই। এখন তার কাজ হলো প্রতিশোধ নেওয়া। দুর্জনকে উপযুক্ত শাস্তি না দিলে সে এমন হয়তো আরো কাউকে এরকম ক্ষতি করতে পারে। এখন তার সামনে সবচেয়ে জরুরি কাজ হলো শত্রুকে দমন করে উপযুক্ত শাস্তি দেওয়া। কোলাটিন ঘোড়ার পিঠে চড়ে বসলেন, রওনা দিলেন টার্কুইনিয়াসের উদ্দেশ্যে। জীবনের মতো শিক্ষা দেবেন তিনি দুর্জনকে। গুলিবিদ্ধ বাঘ যেমন ক্ষিপ্ত হয়ে শিকারীর দিকে ছুটে যায়, কোলাটিনও তেমনি টার্কুইনিয়াসের খোঁজে ছুটে চললেন। তার পেছন পেছন চলল আত্মীয় বন্ধু, যারা তাকে এই কাজে সমর্থন করে। সকলেই আজ ভালো করে বুঝতে পেরেছে যে রাজা যদি প্রজার নিরাপত্তার কথা না ভাবেন, তাহলে প্রজাদের যে নিজের হাতেই শাসনভার তুলে নিতে হবে। বিশ্বাসঘাতক, বিশ্বাসহন্তা রাজার মৃত্যু ছাড়া আর কোনো শাস্তি উপযুক্ত হবে না। এই ভাবনা রাজ্যের প্রজাদের মধ্যে ক্রমে ছড়িয়ে পড়তে লাগলো। রাজ্যের সকল প্রজারা টার্কুইনিয়াসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো। সারা রাজ্যে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ল। সারা রাজ্যের মানুষ উচ্চ নিচ ভেদাভেদ ভুলে গিয়ে একযোগে রাজার বিরুদ্ধে অস্ত্র উঁচিয়ে ধরল। শাসন ব্যবস্থা ভেঙে পড়ল একেবারেই। গৃহকোণে সতীসাধ্যী নারীকে একা পেয়ে জোর করে যে তার সতীত্ব হরণ করে, সে পশুর চেয়েও অধম। তার স্থান রাজ সিংহাসন নয়, তার স্থান হবে পচা গলা আবর্জনার স্তূপে। রাজ্যের আপামর প্রজাবর্গ রাজার ধ্বংস কামনায় মেতে উঠল। এই পাষণ্ড রাজা, এই পাপী রাজা বেঁচে থাকলে বহু মানুষের সর্বনাশ হয়ে যাবে, বহু নারীর ক্ষতি হবে। হঠাৎ কোলাটিনের চোখের সামনে নিষ্পাপ পবিত্র লুক্রিসের ফ্যাকাশে মুখখানা যেন ভেসে উঠল। লুক্রিস তাকে বারবার বলে দিয়েছেন যে স্বামী যেন পাপীটাকে কোনোদিন ক্ষমা না করেন, উপযুক্ত শাস্তি দেন যেন শয়তান পাষণ্ডটাকে। যে শয়তানটা তার এমন সুখের ঘর চুরমার করে ভেঙে দিল, সে রাজাই হোক না কেন, তাতে কি হয়েছে? তাকে কিছুতেই ক্ষমা করা যায় না। সে এখন তাদের চরম শত্রু। শত্রু নিপাতের খবরটি শোনার জন্য লুক্রিসের প্রাণ ধারণ করে আছে। প্রতিশোধ গ্রহণের খবরটি না শুনতে পেলে তার আত্মা শান্তি পাবে না। টার্কুইনিয়াসের প্রাণনাশের খবরেই লুক্রিসের গ্লানি দূর হবে। কোলাটিন লুক্রিসের এই সব কথা ভাবতে ভাবতে ধীরে ধীরে প্রবেশ করলেন টার্কুইনিয়াসের শিবিরে। কিন্তু এ কি, টার্কুইনিয়াস তো শিবিরেই নেই। শিবিরের শয্যা শূন্য, কোথাও খুঁজে পেলেন না তিনি রাজাকে। এইবার কোলাটিনের রক্তে কে যেন আগুন ধরিয়ে দিল। হন্যে হয়ে খুঁজতে লাগলেন তিনি টার্কুইনিয়াসকে। সর্বত্র বিফল মনোরথ হয়ে ফিরে এলেন কোলাটিন। এখন ফেরার পথে তার মনে একটাই আশঙ্কা জাগছে যে ঘরে ফিরে কি অবস্থায় দেখবেন তিনি লুক্রিসকে। যা ভেবেছিলেন তাই কি হলো? ঘরের ভিতরে শোনা যাচ্ছিল তার স্ত্রী লুক্রিসের কণ্ঠস্বর। ডুকরে ডুকরে ক্ষীণ স্বরে সে কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কণ্ঠস্বর আরো ক্ষীণ হয়ে এলো তার। চোখ মেলে আর সে তাকিয়ে থাকতে পারছে না। মরণ যেন একেবারে শিয়রে এসে দাঁড়িয়েছে। এমন সময় বৃদ্ধ পিতা ঝড়ের বেগে সেখানে উপস্থিত হলেন। ছুরিবিদ্ধ কন্যাকে দেখে পিতার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। একমাত্র কন্যা লুক্রিসকে ছাড়া বৃদ্ধ পিতা চারিদিকে যেন অন্ধকার দেখছেন। বুকে ছুরিটা আমূল বসিয়ে দিয়ে আত্মহত্যা করেছেন লুক্রিস। এই দৃশ্য আর যেন সহ্য করতে পারছেন না বৃদ্ধ পিতা। কিন্তু তাকে তো সহ্য করতেই হবে। কোলাটিনের মুখপানে চেয়ে তাকে ধৈর্য ধরতেই হবে। কোলাটিন দৃঢ় প্রতিজ্ঞ স্বরে শপথ করলেন যে লুক্রিসকে ছুরিবিদ্ধ হতে বাধ্য করেছে তার বুকে তিনি এই ছুরি গেঁথে দেবেন, আর তারপর তার রক্তে স্নান করে তৃপ্ত হবেন তিনি। কোলাটিনের প্রতিজ্ঞা, ক্রন্দন আর আত্মবিলাপের মধ্যে দিয়েই লুক্রিসের দেহ মৃত্যুর কোলে ঢলে পড়ল। আর তা দেখে
কোঁকিয়ে উঠলেন উপস্থিত লুক্রিসের স্বামী এবং পিতা। এবার মৃতদেহ ঘিরে বেশ শোরগোল উঠল। কেউ বা আড়ালে শুধু চোখের জলই ফেলতে লাগলো। লুক্রিসের বুক থেকে ছুরিটা তুলে নিয়ে তখন প্রবীণ পরিচারক ব্রুটাস চিৎকার করে প্রতিশোধ নেওয়ার কথা কোল্যাটিনকে স্মরণ করিয়ে দিল। কর্তব্যে অটল থেকে কর্মে ঝাঁপিয়ে পড়তে হবে এক্ষুনি। রাজার মুখোশ ছিঁড়ে ফেলতে হবে। অসৎ উদ্দেশ্য নিয়ে রাজার মুখোশ পরে সিংহাসনে বসে আছে শয়তানটা। আমাদের এখনই বিষাদগ্রস্ত হয়ে শুধু চোখের জল ফেললেই চলবে না, উপযুক্ত কঠিন শাস্তি অপরাধীকে দিতেই হবে। বৃদ্ধ পিতাও কান্নায় ভেঙে পড়ে বিলাপ করছেন। একমাত্র মেয়ে, প্রাণেরও অধিক মেয়েটির জন্য তার বুকখানা ভেঙে চুরমার হয়ে গেছে। তারই তো এখন চলে যাওয়ার সময়, সে কিনা থেকে গেল, আর অকালে মেয়েটা চলে গেল। মৃত্যু এসে মেয়েটাকে তার বুকের পাঁজর ভেঙে ছিনিয়ে নিয়ে চলে গেল। সন্তান শোকে তিনি আত্মহারা হয়ে পড়েছেন। কিছুতেই যেন তার শোকের নিবৃত্তি হয় না। তবুও বৃদ্ধ পিতা স্থির হয়ে কোল্যাটিনকে রাজাকে হত্যা করা থেকে বিরত হতে বললেন। ধৈর্য ধরো কোল্যাটিন, এমন কাজ করা উচিত হবে না। সবুরে মেওয়া ফলে, ধৈর্য ধরলে সুফল পাওয়া যায়। বিপদের দিনে ধৈর্য ধরতে হয়। ধৈর্য হারালে সমস্যা আরো জটিলতর হয়ে ওঠে। যে চলে গেছে তাকে তো আর ফেরানো যাবে না। তাই এখন আমাদের মাথা ঠান্ডা করে কর্তব্য কর্ম স্থির করতে হবে। মনে রাখতে হবে যে রাজশক্তির বিরুদ্ধে আমরা লড়াই করছি। রাজার অনেক ক্ষমতা, অনেক মানুষ রাজার অন্নে পণ্যে পালিত। জোর করে রাজাকে হত্যা করতে গেলে সবাই মিলে বাধা দেবে। কোল্যাটিন তুমি পারবে না। তোমাকে তখন দেশের মানুষ রাজদ্রোহী হিসেবে মৃত্যুদণ্ড দেবে। চতুর রাজা এইভাবে তোমার গড়ানো চাকা উল্টো দিকে গড়িয়ে দেবে। রাজা অপরাধ করেও এইভাবেই পার পেয়ে যাবে। তাই বলছি শান্ত হও, ধৈর্য ধরো। রাজাকে শাস্তি দিতে গেলে সর্বপ্রথম দেশের মানুষের মধ্যে রাজার কুকীর্তির কথা ছড়িয়ে দিতে হবে। জনসাধারণকে রাজার বিরুদ্ধে খেপিয়ে তুলতে হবে। তখন সাধারণ মানুষও বর্বর রাজার মুখোশ খুলে দিতে সক্ষম হবে, খুলে দিতে চাইবেও। অতএব বৃদ্ধ পিতার পরিকল্পনা মতো লুক্রিসের মৃতদেহ কাঁধে নিয়ে জনগণ রোমের প্রতিটি পথ পরিক্রমা করে ঘুরে বেড়াতে লাগলো। সমগ্র রোমে ছড়িয়ে পড়ল রাজার কুকীর্তির কথা। রোমবাসী ক্ষুব্ধ হয়ে উঠল। তারা সকলেই রাজার বিরুদ্ধে ক্রোধে ফুঁসতে থাকলো। সারা রাজ্য জুড়ে তুমুল আলোড়ন সৃষ্টি হয়। জনতার রোষে রাজ্যের সর্বত্র সৃষ্টি হয় অরাজকতা। সকলেই টারকুইনিয়াসের পতন চাইছে। অবশেষে বিচার সভা বসে। রাজ্যের জ্ঞানী ও গুণীজনেরা সেই বিচার সভায় হাজির হয়ে রাজার বিচার করতে বসে। সবাই বলা বলি করে লুক্রিসের আত্মা যাতে বুঝতে পারে যে রোমের অধিবাসীরা তার অপমান নিজেদের অপমান বলে মনে করে। রোমের মানুষ লুক্রিসের প্রতি উদাসীন নয়, তার জন্য জনগণ লড়বে। বিচার সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সকল বিচারক এবং জুরিদের সঙ্গে একমত হয়ে জনসাধারণের বক্তব্য শোনার পর রায় ঘোষণা করেন। টারকুইনিয়াসকে নির্বাসন দণ্ডে দণ্ডিত করেন বিচারকরা। রাজাকে এই দেশ ছেড়ে দ্বীপান্তরে চলে যেতে হবে। অপরাধের জন্য টারকুইনিয়াস জনগণের বিচারে
যাবজ্জীবন নির্বাসন দণ্ড মেনে নিয়ে সকলের চোখের সামনে দিয়ে চির নির্বাসনে চলে যায়। রোমের মানুষ এই বিচারে খুবই সন্তোষ প্রকাশ করে। শুধুমাত্র মেডিকেল এজেন্ট মইটি চ্যানেলে।